এরপরে মাননীয় অর্জমা ঘোষ মহাশয়কে আমাদের সামনে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। জয় শ্রীকৃষ্ণ। মঞ্চে উপবিষ্ট রাজ্য নেতৃবর্গ এবং জনপ্রতিনিধি সহ সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গকে আমার প্রণাম। একই সঙ্গে আমার প্রণাম যারা আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে, মঞ্চের সামনে উপবিষ্ট আছে। আজ যখন 2020 সাল আমরা প্রথমবার ভাবছিলাম যে সদ্গোপ সমাজকে ঐক্যবদ্ধ করা যায় কি না, তখন আমি কোনোদিন ভাবিনি যে বোলপুরে আমরা একটা মহাসম্মেলন করতে পারবো। আমার আশা ছিল না, আমি সত্যিই বলি যে আমার আশা ছিল না। কারণ আপনারা সবাই জানেন যে কৃষক সমাজ এবং সদ্গোপ সমাজকে ঐক্যবদ্ধ করা হয়তো সব থেকে কঠিন। আমাদের সংখ্যা প্রচুর, কিন্তু আমাদের মধ্যে যেটা নেই সেটা হলো সচেতন সংখ্যার অভাব। আমরা সংখ্যায় প্রচুর আছি, আমরা জানি না যে আমাদের আন্দোলনের অতীত কি, আমাদের কি দাবি। সবাই খুব একটা উৎসাহীও হন না সবসময়। তো আমার পূর্ববর্তী বক্তাগণ একের পর এক বললেন যে আমাদের কি করতে হবে, কি অবজেক্টিভ থাকা উচিত, কি লক্ষ্য থাকা উচিত। তা আমি এখানে একটা অন্য কথা বলবো আপনাদের, যে আমাদের পূর্ব ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনারা সবাই জানেন যে আমরা বর্তমানে ওবিসি বি হয়েছি 2025 সালে, কিন্তু হয়তো খুব কম জনই জানেন যে এই দাবিটা কবে থেকে শুরু হয়েছে। সবাই বলবেন, স্বাভাবিক, সবাই বলবেন যে মন্ডল কমিশন আসার পর থেকে আমরা এই দাবি করেছিলাম, আইনি পথে আমরা পেয়েছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে এই দাবির সূত্রপাত হয় 1935 সাল থেকে। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই পশ্চিমবঙ্গ সদ্গোপ সমাজ সৃষ্টির অনেক আগে বঙ্গীয় সদ্গোপ সভা বলে একটি সংগঠন ছিল। সেই সংগঠন তাদের মতো করে চেষ্টা করেছিল, এখন অনেকটাই অবসলিট হয়ে গেছে। তারা চেষ্টা করেছিল, তাদের মধ্যে একজনের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে, পূর্ণচন্দ্র কুমার। পূর্ণচন্দ্র কুমার ঠিক সেই সময় মনে করে দেখবেন, যারা আপনারা অল্প স্বল্প ইতিহাস জানেন, যে ইন্ডিয়া বিল এসেছিল, ডিপ্রেস ক্লাস বলে একটা কথা সেই সময় খুব চলছিল। পূর্ণচন্দ্র কুমার বারবার সেন্সাস বা জনসংখ্যার বিচার দেখিয়ে বলেছিলেন যে 1921 এবং 1931-এ মানে এই আমাদের সদ্গোপ সমাজ, এটা কৃষিভিত্তিক সদ্গোপ সমাজ, তাদের বহু ক্ষতি হয়ে গেছিল। কিছুটা কৃষিক্ষেত্রের ক্ষতি, আর শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা। কিরকম শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা একটা সহজ পরিসংখ্যান দিলে আপনারা বুঝতে পারবেন। 1931 সালে যখন কলকাতায় একটা ছোট করে সেন্সাস হয় যে কোন জাতিভুক্ত কোন ব্যক্তি সমাজের কোন স্তরে রয়েছে, আমরা তো এইভাবে বিচার করি যে আমাদের সংখ্যা তো অনেক হতেই পারে, স্বাভাবিক, সংখ্যা অনেক বেশি হবেই, কিন্তু সমাজের কোন স্তরে কে রয়েছে। তো দেখা গেল যে আমাদের সেই সময় ব্যবসার ক্ষেত্রেও আমাদের অন্যান্য সম্প্রদায়ের থেকে আমরা পিছিয়ে। শিক্ষাক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আছে, কিন্তু সেখানে একটা সমস্যা আছে। ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে অন্য সমাজ উঠে গেছে, আমাদের তখনও বাংলা ভাষা শিক্ষার মাধ্যমে এগোচ্ছি এবং তার ফলে আমাদের পিছিয়ে রয়েছি। সেই সময় একটা ছোট্ট কবিগুরুর জায়গায় এসেছি, তো একটা জায়গা থেকে আপনারাই মনে করতে পারবেন, আমি নিজেই এখানকার ছাত্র ছিলাম বিশ্বভারতী। একটা কথা আপনারা সহজ পাঠে শুনেছেন, উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গোপ, সবাই পড়েছে। এবং সে হচ্ছে যে গরিব। এক কথায় এই 1920, 1930, 1910-এ আপনারা পাবেন যে সদ্গোপ সমাজ মানেই হচ্ছে যে খুব গরিব চাষি, সত্যি গরিব চাষি। 21 থেকে 31-এ সত্যি গরিব ছিল। তো তারপর থেকে আমাদের কি আন্দোলনের দিক হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীনতার পর কিন্তু এইরকম ঐক্যবদ্ধতা দেখা দেয়নি। একমাত্র বাংলা কংগ্রেসের সময় একবার ঐক্যবদ্ধ আমরা হতে পেরেছিলাম। বাংলা কংগ্রেসের পর যখন পরবর্তী সরকার আসে, ভক্তিপ্রসাদ মণ্ডলের কথা বললেন ভরতবাবু, আমার খুব খুশি, ভালো লাগলো, এতদিন পর বাংলা আমি কেউ পড়লো। ভক্তিপ্রসাদ মণ্ডল খুব লড়েছিলেন। আপনাদের মনে থাকবে দেখবেন যে ওই 70-এর দশকে
হচ্ছে যে আপনার ওই ভূমি সংস্কার হয়ে আমাদের সবার প্রায় প্রত্যেক বাড়িতে বাড়িতে আপনারা জানেন সবার জমি চলে গেছে, দারিদ্র্যের প্রথম দিক। আর 2 নম্বর দিক হচ্ছে যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল। সে বন্যায় বীরভূম কিরকম আক্রান্ত হয়েছিল অনেকেরই হয়তো স্মৃতিতে আছে, আমার নেই, আমি জন্মাইনি তখন, কিন্তু বাকি শুনেছি বাবা কাকাদের কাছ থেকে। সেই ধাক্কার পর যখন 90-এর দশকে ওবিসির কথাটা এলো, তখন সব থেকে বড় বাধা পেলাম আমরা সরকারের কাছ থেকে। সেই বাধা কাটিয়ে আজ 30 বছর, দীর্ঘ 30 বছর পর আমরা এই ওবিসি হতে পেরেছি। কিন্তু এতদিনে অনেক কিছু বদলেছে, অনেক কিছু নতুন দাবি দাওয়া তৈরি করবার স্থান এসেছে। সে কথা আমরা প্রত্যেককেই হয়তো লিফলেট দিয়েছি, লিফলেট দেখলে বুঝতে পারবেন কোথায় কেন্দ্রীয় সংরক্ষণ, কোথায় আমাদের নিতে হবে, কোথায় ডেভেলপমেন্ট বোর্ড লাগবে, ডেভেলপমেন্ট বোর্ড কেন লাগবে সেটাও আপনারা জানেন। এই যে কথাগুলো বললাম যে অর্থনৈতিক ক্ষেত্রে কোথায় কোথায় আমরা পিছিয়ে, সেগুলো খুঁজে বার করবার জন্য ডেভেলপমেন্ট বোর্ড লাগবে। এবং আমি খুব খুশি যে রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার আমাদের কথা শোনে, আমাদের কথা ভেবে চলেন, যেটা পূর্ববর্তী কোনো ক্ষেত্রে আমরা পাইনি। তো একটা আশাবাদের জায়গা আছে। 2020-তে আমার এত আশা ছিল না, আপনারা এসেছেন, আমি যথেষ্ট আশাবাদী। আশা করি সামনের কয়েক বছরে যদি আমার নেতৃবর্গ এবং জনপ্রতিনিধিবর্গের সব সমর্থন থাকে, আপনাদের ঐক্যর চরিত্র যদি বজায় থাকে, তাহলে আমরা হয়তো অনেক দূরে এগিয়ে আসতে পারবো, যেটা এত কয়েক দশকে আমরা পারি। এই আশাবাদ দিয়ে আমি বক্তব্যটাকে ছোট রাখতে চাই। আর একটা কথা, জাস্ট এটা দিয়ে আমি শেষ করবো। অনেকেই বলবেন, অনেকেই বারবার বলবেন যে এটা করে কি হয়। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, যখনই আমি কলকাতাতেও এখানে ওখানে বলেছি যে কি হবে, তুমি জাতপাতের সংগঠন করছো, কি করবে করে। তা আমার একটা মত আছে, যে মনে রাখবেন ওই যে সচেতন সংখ্যার কথাটা দিয়ে শুরু করলাম, সামাজিক ঐক্যই কিন্তু প্রকৃতপক্ষে গণতন্ত্রের রাজনৈতিক ঐক্যের রূপ। লালু প্রসাদ যাদবের নাম তো আপনারা সবাই জানেন। লালু প্রসাদ যাদব যখন ওঠেন, তখন একবার ওখানে ওই যাদবদের নিয়ে খুব কথা উঠেছিল। একজন জিজ্ঞেস করছে সাংবাদিক হঠাৎ করে গিয়ে, তাই যে আপনি যাদবদের ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন, বলুন তো যাদবরা ক্ষত্রিয় না বৈশ্য? সবাই জানে আসলে যাদবদের মধ্যে এই একটা ঝামেলা আছে, আমরা বৈশ্য না ক্ষত্রিয়, আমরা বৈশ্য না ক্ষত্রিয়। আমরা ঐক্যবদ্ধ করতে গিয়েও দেখেছি সমস্যা হয়েছে, এক অংশ বলছে এই, এক অংশ বলছে এই। তো উনি খুব তুখোর রাজনীতিবিদ, বলেছিলেন যে না না, আমরা রাজনীতিবিদদের জাতি, শ্রীকৃষ্ণ থেকে দেখুন আমরা রাজনীতি করে এসেছি। তো এই সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিবর্তন করতে হবে। ভক্তিপ্রসাদ মণ্ডলের পর আপনারা সবাই জানেন অনেকেই আমাদের জাতিভুক্ত নেতৃবর্গ জননেতা তৈরি হয়েছেন, সেটাকে এগিয়ে নিয়ে